This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলা আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। হাওড়ার বালিতে বাড়িতে ঢুকে গলায় ছুরি ঠেকিয়ে 13 বছরের কিশোরীকে ধর্ষণ করা হয়েছে, অভিযোগ এমনটাই। ঘটনায় বালি থানার পুলিশের হাতে গ্রেফতার প্রতিবেশী ওই যুবক। কিশোরীর বাবা মা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে ওই অভিযুক্ত বাড়িতে ঢোকে কিশোরীর ওপর সে অত্যাচার চালায়। ঘটনার কথা ঢাকতে নাবালিকাকে প্রাণনাশের হুমকিও দেয় অভিযুক্ত। বাবা মা ফিরতে ঘটনার কথা কিশোরী জানায়। বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, আর ওই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। পক্সো আইনে মামলা রুজু হয়েছে। ডাক্তারি পরীক্ষার পর আদালতে নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। আমার সহকর্মী সুব্রত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুব্রত, কি জানা যাচ্ছে, আর কি জানা যাচ্ছে বিষয়? দেখো, 13 বছরের ওই কিশোরী যার পরিবার অভিযোগ করেছে যে তাকে ধর্ষণ করার চেষ্টা হয়েছে বা ধর্ষণ করা হয়েছে, বালি থানা তদন্তে নেমে ওই যুবককে গ্রেপ্তার করেছে এবং আজকে তাকে পক্সো আইনে তাকে হাওড়া আদালতে তুললে তার জেল হেফাজত হয়। কে এই যুবক? এই যুবকের পরিচয় সংক্রান্ত কি তথ্য পাওয়া যাচ্ছে? হ্যাঁ শুভজিৎ, এই যুবকের সম্বন্ধে পরিচয় পাওয়া যাচ্ছে। যুবকের নাম শুক্রু দাস ওরফে চিংড়ি। এই হচ্ছে বালি নিমতলা, যেখানে যুবতীর বাড়ি, তার প্রতিবেশী বলেই পরিচিত। এবং এই যুবকের এই ঘটনা ইতিমধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ কিন্তু আরো তদন্ত করছে, তাকে পুলিশি হেফাজতে নিয়ে তাকে আরো জিজ্ঞাসাবাদ চলবে। সম্পূর্ণ ঘটনার জবানবন্দি নেওয়া হয়েছে ওই যুবতীর এবং পুলিশ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ সুব্রত। ছিল মেয়েটা আমার, ঠিক আছে, পেটে ব্যথার জন্য। তো ওকে আমরা ভাবলাম যে বাবা মারা গেছে, মানসিক চাপে হয়তো কাঁদছে, দাদু মারা গেছে তার চাপে কাঁদছে। তো ওকে যখন ধমকে জিজ্ঞাসা করে দেওয়া হয়েছে যে তুই কাঁদছিস কেন, বলছে আমার পেটে ব্যথা। জিজ্ঞাসা করানোর পরে তখন এরকম যে আমার উপরে সারাদিন টর্চার করে, ছুরি ঠেকেছিল গলায়। অন্যদিকে পানাগড়ের ঘটনা আপনারা জানেন। চন্দননগর থেকে বিহারের গয়ায় যাচ্ছিলেন নৃত্যশিল্পী তরুণী, সঙ্গে ইভেন্ট ম্যানেজমেন্ট টিম ছিল তার। আরোহী বোঝাই সেই গাড়িটি উল্টে গেল পানাগড়ের রাস্তায়। ঘটনাস্থলে ওই তরুণীর মৃত্যু হয়েছে। আর এক্ষেত্রে ইফটিজিংয়ের অভিযোগ করেছেন ওই তরুণীর সঙ্গীরা। নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন তরুণীর মা। পুলিশের দাবি আবার ঠিক উল্টো, ইফটিজিংয়ের ঘটনা ঘটেনি, রেশারেশি থেকে দুর্ঘটনা, এমনটা দাবি করছে পুলিশ কমিশনার। একবার শুনুন। হ্যাঁ, হাত দেখাচ্ছিল সবাইকে, ম্যাডামকে মানে কমেন্ট করছিল, পুরো মধ্যম অবস্থা, বাজে ইঙ্গিত করছিল, টোনটিটকারি করছিল, হাত পা দেখাচ্ছিল। হতে পারে কি আমি রাস্তাতে দাঁড়িয়ে যেতাম, তো হতে পারে ম্যাডামকে আমার নামিয়ে নিত, এরা নামিয়ে কিছু করে দিত আমাদের বন্দুক থেকে কিছু করে। বিহারের গয়ায় যাওয়ার পথে পানাগড়ে গাড়ি উল্টে মৃত তরুণীর সঙ্গীদের বিস্ফোরক বয়ান। নারী নিরাপত্তা নিয়ে জোরালো প্রশ্ন মৃতার মায়েরও। আমার মেয়ে বিহারে কাজ করে, সেখানে তার নিরাপত্তা নেই, পশ্চিমবঙ্গের নিরাপত্তা নেই, নিজের স্টেটের নিরাপত্তা নেই। কি হয়েছিল রবিবার রাতে? দু ধরনের দাবি সামনে আসছে। গাড়িতে থাকা মৃত তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের সঙ্গীদের দাবি, রবিবার রাত 9টায় কালো গাড়িতে চন্দননগর থেকে বেরোন সুতন্দ্রারা। রাত 12টার পর গলসি পেরিয়ে গাড়িতে তেল ভরেন তাঁরা। পাম্প থেকে বেরোনোর পরই একটি সাদা গাড়ি পিছু নেয়। সাদা গাড়ির আরোহীরা ক্রমাগত কটূক্তি করতে থাকে। ওভারটেক করলেও সাদা গাড়িটি বেরিয়ে চলে যায়নি। এগোনোর সুযোগ দিয়েই কালো গাড়িকে ধাক্কা মারে সাদা গাড়ি। কালো গাড়ি গলিতে ঢুকে পড়লে পেছনে পেছনে যায় সাদা গাড়ি। সাদা গাড়ির ধাক্কায় রাইস মিল মোড়ে উল্টে যায় কালো গাড়ি। ও আমাকে আবার বাঁ দিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে, ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে। আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে। যাওয়ার পরেই যেই আমরা আজ থেকে যাচ্ছি, যাওয়ার পর এরকম করে মারলো পিছন দিয়ে, আমাদের গাড়ি পাল্টে গেল। ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ির সামনের সিটে বসা সুতন্দ্রার। এদিকে সোমবার সাংবাদিক বৈঠকে সব অভিযোগ নস্যাৎ পুলিশের। আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সিপির দাবি, ইফটিজিংয়ের কোনো ঘটনা ঘটেনি। ওভারটেকের সময় দুটি গাড়ির মধ্যে ধাক্কা লাগে, তারপর সাদা গাড়ি আগে বেরিয়ে যায়, তরুণীর গাড়ি পিছু পিছু যায়। সিসিটিভি ফুটেজ দেখিয়ে পুলিশের দাবি, রাইস মিল মোড়ে বাড়ির দিকে চলে যায় সাদা গাড়ি, পেছনে পেছনে যায় কালো গাড়ি। গলিতে ঢোকার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় তরুণীর গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় তরুণীর। এখানে কোনো ইভটিজিং এর কোনো ঘটনা হয়নি, কোনো ইভটিজিং এর কোনো ঘটনা এখানে নেই। এখানে পিওর একটা
দুটা গাড়ির মধ্যে এটা বলতে পারেন কি ওভারটেক করার মধ্যে এটা ইনিশিয়ালি স্টার্ট হয়েছিল। ডেফিনেটলি যে চেজিং হচ্ছে সেটা ভিকটিমের গাড়ি চেজ করছে অন্য গাড়িটা। কমপ্লেন্ট যে দিয়েছেন উনিও ভিকটিমের গাড়িতে ছিলেন, কমপ্লেনে কোনো কটূক্তির কোনো কথা বলা নেই। জানা গিয়েছে সাদা গাড়িটি বাবলু যাদব নামে এক স্থানীয় ব্যবসায়ীর। পুরনো গাড়ির কাটাইয়ের ব্যবসা করেন বাবলু। গাড়ি থানায় থাকলেও মালিকের দিনভর দেখা মেলেনি। দোষ করে না থাকলে বাবলু কেন পালিয়ে বেড়ালো সেই প্রশ্ন উঠছে। মৃতার মায়ের কাঠগড়ায় প্রশাসন। ব্যাপারটাই আড়াল হচ্ছে, না হলে এতক্ষণ কাউকে খুঁজে পাওয়া যায় না, এটা কোনো কথা? বলুন তো প্রশাসন কি কাজে লাগছে, কি কাজে লাগছে? প্রশাসন থেকে লাভ কি আমাদের? সব ধোঁয়াশা কি আদৌ কাটলো? দীক্ষা, জয়ন্ত ও হীরকের রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে আগামী 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সভা রয়েছে। আর এই সভামঞ্চ থেকে 2026-এর বিধানসভা নির্বাচনের লড়াইয়ের ডাক দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রূপরেখা নির্ধারিত হবে তার বলার অপেক্ষা রাখে না। নির্বাচন পরিচালনার জন্য একটা নীতি নির্ধারণ কমিটি তৈরি হতে পারে। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোনে। সৌরভ, 2026-এর নির্বাচনকে পাখির চোখ করে কোন কোন স্ট্র্যাটেজিক্যাল পদক্ষেপ করতে পারেন তৃণমূল সুপ্রিমো তার টিমকে নিয়ে, তার দলকে নিয়ে, তারই একটা রূপরেখা বোধহয় আগামী 27 তারিখ আমরা ইঙ্গিত পেতে চলেছি। আর কি কি তথ্য মিলছে? একেবারেই একটা সামনেই কিন্তু রূপরেখা সামনে আসছে। এইটুকু আমরা বলতে পারি যে 27শে ফেব্রুয়ারির ইন্দোরের মঞ্চ থেকেই 26-এর লড়াইয়ের ডাক দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তার পুরনো স্ট্র্যাটেজিতে ফিরে নির্বাচনের আগে যেমন বিভিন্ন কোর কমিটি বা নীতি নির্ধারণ কমিটি তারা তৈরি করতেন। ব্যতিক্রম ছিল 2021, সেখানে আমরা দেখেছিলাম প্রশান্ত কিশোর এবং তার ভোট কিশোর কৌশলী সংস্থা তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা কাজ করেছিলেন এবং তারা নীতি নির্ধারণ, সংগঠন, বিভিন্ন প্রচার পরিকল্পনা এগুলো তারা করেছিলেন। কিন্তু এবার যেটা জানা যাচ্ছে যে একটি ভোট পরিচালনার জন্য একটি নীতি নির্ধারণ কমিটি বা দলের নেতাদের নিয়ে একটি কমিটি তৈরি হতে পারে। সেই কমিটি কিন্তু নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এই কমিটির ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকও এই নির্বাচনী যুদ্ধে থাকবেন। তারা সমীক্ষা, লোগো তৈরি কিংবা কর্মসূচি রূপায়ণ এইগুলোর ব্যাপারে কিন্তু থাকবে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের নেতাদের দ্বারা তৈরি হওয়া নীতি নির্ধারণ কমিটি, যে কমিটি আগামী 27 তারিখ ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরেকটি বিষয় রদবদল, কিছু রদবদলের ইঙ্গিত থাকলেও রদবদল এই সভা মিটবার পরে রদবদলের তালিকা প্রকাশিত হওয়ার সম্ভাবনা বেশি। ইতিমধ্যেই এই সভাকে কেন্দ্র করে কিন্তু সবাই তাকিয়ে আছেন এই সভার দিকে। আপাতত এই নীতি নির্ধারণ কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে চলেছেন, এটাই সূত্রের খবর। ধন্যবাদ সৌরভ। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ওই এক প্রকার ঢিলছোড়া দূরত্বে আপনারা বলতে পারেন দুটি কাগজের বাক্স পাওয়া যায়। সেই বাক্স ঘিরে প্রাথমিকভাবে একটা বোমাতঙ্ক ছড়ায়। আজ দুপুরে হরিশ মুখার্জি রোডে এই বাক্স দুটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা, তবে কারোরই সেগুলো খুলে দেখার বা কাছে যাওয়ার সুযোগ হয়নি। বেশ কিছুক্ষণ পর স্থানীয় থানায় খবর দেওয়া হয়। বোমাতঙ্ক ছড়ানোর জন্য বোম স্কোয়াডেও খবর দেওয়া হয়। ততক্ষণ এলাকায় ভিড় জমে যায়। বোম স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে যান, বাক্স খোলেন, উদ্ধার হয় প্রচুর পরিমাণে ওষুধের শিশি। কারা কি উদ্দেশ্যে ওই বাক্সগুলো সেখানে রেখে গিয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ। হরিশ মুখার্জি রোডে বোমাতঙ্ক, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে ঠিক 100 মিটার দূরে কিন্তু বোমাতঙ্ক। আমি একবার আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো। দুটো পেটি, স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে এই পেটি দুটো কিন্তু প্রায় সকালবেলা থেকে এখানে পড়ে রয়েছে। স্থানীয় মানুষজন যখন লোকাল থানায় খবর দেয়, লোকাল থানা থেকে পুলিশ আসে এবং দেখবার পরেই কিন্তু বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু বোম স্কোয়াডের যারা আধিকারিকরা রয়েছে তারা কিন্তু এটা পর্যালোচনা করে দেখছেন যে ভিতরে কী ধরনের কী রয়েছে সেটা জানবার চেষ্টা করছেন। কিন্তু এই ঘটনার ফলে কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তেজনা রয়েছে, চারিপাশে মানুষজনের ভিড় রাস্তায় এই বোম স্কোয়াডকে দেখবার জন্য এবং ইতিমধ্যেই কিন্তু বোম স্কোয়াডের আধিকারিকরা কিন্তু এখানে হাজির হয়েছেন এবং এই পেটির মধ্যে কি রয়েছে, এটা কাগজের পেটি রয়েছে, এর মধ্যে কি রয়েছে সেটা কিন্তু খতিয়ে দেখছে বোম স্কোয়াড। ক্যামেরা দেবব্রতর সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা।
একেবারে আমার সহকর্মী যখন প্রতিবেদন পাঠাচ্ছিলেন ততক্ষণও ওই বাক্সগুলো খোলা হয়নি। তার পরবর্তীকালে আপনাদের জানালাম সেখানে কয়েকটি ওষুধের শিশি পাওয়া গিয়েছে। অন্যদিকে কলকাতা পুরসভার বাজেট আলোচনায় ব্রাত্য পুর পরিষেবা, নাগরিক উন্নয়নের কথা বরং গুরুত্ব পেয়েছে প্রয়াগরাজ, মহাকুম্ভ, গঙ্গাসাগর মেলা প্রসঙ্গ। সোমবার পুরসভায় বাজেট আলোচনার প্রথম দিন মহাকুম্ভ আয়োজন এবং ব্যবস্থাপনা নিয়ে তুমুল বাকবিতণ্ডা তৃণমূল এবং বিজেপি কাউন্সিলরদের মধ্যে। চ্যানেলে যা বলেন সেগুলোই বলেছেন। কলকাতা পুরসভার বাজেট নিয়ে সেরকম কিছু বলেননি। মহাকুম্ভে ঘোরাঘুরি করেছেন, মহাকুম্ভে ডুববেও দিয়েছেন, মহাকুম্ভকে দূষিতও মনে হয়েছে। আসলে এটা হচ্ছে তৃণমূলের ভেতরে এখন সফট হিন্দু লাইন। পুরসভার বাজেটে কেন কুম্ভ আসবে এই প্রশ্নটা আজকে আমি মহানাগরিকের উদ্দেশ্যে করতে চাই, কলকাতার মানুষের উদ্দেশ্যে করতে চাই। কুম্ভের পরিষ্কার আর কলকাতা শহরের পরিষ্কার এই কথা নিয়ে বলেছেন। যারা কলকাতা পরিষ্কার করতে পারে না তারা কুম্ভ পরিষ্কারের কথা বলেন, এটাই বলেন। এই হাউসের মধ্যে বাজেট বক্তৃতাটাকে কুম্ভর দিকে চালিত করে দিয়ে এখানেও কমিউনাল পোলারাইজেশন করার চেষ্টা করছে। আজকে বিজেপি তো একা হিন্দুত্বের ঠিকা নিতে পারে না। বিজেপি কি হিন্দুত্বের ধারক ও বাহক নাকি? আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি, যে এখানে বড় বড় কথা বলছে সে নিজে কুম্ভে স্নান করেছে, সে বড় বড় কথা বলছে। আমরা বলেছি প্রশাসনিক অপদার্থতার কথা, যে নরেন্দ্র মোদী বলতেন হিন্দু খাতরে মে হ্যায়। আসলে হিন্দু খাতরে মে তো নরেন্দ্র মোদী যোগীদের রাজত্বে, যারা হিন্দু পুণ্যার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। বিরোধী পক্ষও করছে, ট্রেজারি বেঞ্চও করছে, হওয়া উচিত নয়। ধর্ম নিয়ে কোনো রকম আলোচনা, অযথা আলোচনা আমরা কখনোই করি না, আমরা স্পেয়ার করি না, এবং অবশ্যই এক্সপেন্স হওয়া উচিত। বাজেট নিয়ে বাজেটের মধ্যেই সীমাবদ্ধ থাকলেই আমি মনে করি সেটা সঠিক, এবং পৌর প্রতিনিধিদের সেই জ্ঞানটুকু থাকা দরকার যে বাজেটের মধ্যেই আলোচনাটাকে সীমাবদ্ধ রাখতে হবে। বিধাননগরে আবারও কাউন্সিলরের দাদাগিরি। সমরেশ চক্রবর্তীর পর এবার বিতর্কে কাউন্সিলর যার নাম প্রসেনজিৎ নাগ। বিধাননগর পুর নিগমের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ নাগ ওয়ার্ডবাসীর বাড়িতে চড়াও হয়ে মারধর হুমকির অভিযোগ। পুরনো বিবাদ মেটাতে জুলুমবাজির অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। মারধর হুমকির অভিযোগ স্থানীয় বাসিন্দা রতন সাহার। অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশেও। যশোদা হাসপাতাল শুধুমাত্র আর হায়দ্রাবাদে সীমাবদ্ধ নয়। কলকাতার পার্ক সার্কাসে চালু হলো মেডিকেল কোঅর্ডিনেশন সেন্টার। সেখানে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা নেফ্রোলজি, নিউরোসার্জারি, অর্থোপেডিক, অঙ্কোলজি, কার্ডিয়াক সার্জারি, গ্যাস্ট্রোএন্টেরোলজি চিকিৎসা করবেন ওপিডির মাধ্যমে। কলকাতার নিকটবর্তী কোনো শহরের রোগীকে হায়দ্রাবাদ শাখায় রেফার করা হলে তার জন্য থাকছে থাকা খাওয়া সহ বিশেষ ব্যবস্থা। এমার্জেন্সি সার্ভিসের ক্ষেত্রে ট্রেন, গাড়ি, এমনকি এয়ার ফেসিলিটিও থাকছে। Most of the patients get treated in Bengal, but patients who require a quaternary care, so those patients when they come to Yashoda, if we have a prior treatment plan and some prescriptions, we can just refer to our doctor and see what is the diagnosis, what is the treatment plan, and we refer back to the patient. So when the patient books his ticket, he forwards us the ticket, and we actually arrange the taxi to pick up from the airport, and there is a Bengali coordinator who is stationed in the hospital to take care of the patient. So you name the specialty, we have all the specialties under one roof.